আসসালামু আলাইকুম। পাপিলোটিকের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ফিজিক্স ওয়ানের ষষ্ঠ অধ্যায় অভিকর্ষ এবং মহাকর্ষ। তো অভিকর্ষ এবং মহাকর্ষ থেকে এই অধ্যায়টা থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসে। বিশেষ করে আমাদের এখানে মুক্তিবেগের রাশিমালা আছে, পাশাপাশি হচ্ছে এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান বের করা। তো এই রিলেটেড কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করতেছি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে আপনি করলে আপনার এই অধ্যায় থেকে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো চলুন আজকের আলোচনা আমরা প্রথমত একটু গ্রহ সম্পর্কিত যে কেপলারের সূত্রগুলো আছে, তিনটা সূত্র, এই তিনটা সূত্র নিয়ে একটু কথা বলতে চাই। বিজ্ঞানী কেপলার তিনি দেখলেন যে প্রত্যেকটা গ্রহই যে সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে তাদের মধ্যে একটা নিয়ম নীতি আছে, একটা নিয়মানুবর্তিতা আছে। তো সেখান থেকে মূলত কেপলার গ্রহ সম্পর্কিত তিনটা সূত্র প্রদান করছে। আমরা যদি সূত্রগুলো একটু দেখি, এখানে বোর্ডে লেখা আছে। প্রথম সূত্রটা যদি স্যার আপনি একটু খেয়াল করেন, যেমন প্রথম সূত্রটা দেখেন আপনার, প্রথম সূত্রটা বলছে যে প্রতিটা গ্রহই সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। আমি আগে সূত্রগুলো আপনাদের বলি, দেন আমি প্রত্যেকটা সূত্র সম্পর্কে আপনাদের ব্যাখ্যাটা দিয়ে দিব। তারপরে দ্বিতীয় সূত্রটা বলছে, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের সূত্রের মধ্যে বলছে গ্রহ এবং সূর্যের যে সংযোজক রেখাটা আছে, এই সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই জন্য এই দ্বিতীয় সূত্রটাকে ক্ষেত্রফলের সূত্র বলা হয়ে থাকে। তিন নম্বরটা হচ্ছে স্যার পর্যায়কালের সূত্র। সেটা কি দেখেন, সূর্যের চারদিকে প্রতিটা গ্রহের আবর্তন কালের বর্গ ওই গ্রহ থেকে যে আপনার গড় দূরত্ব আছে, এটা হবে গড় দূরত্ব, হ্যাঁ, গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে এই তিনটা সূত্র কি করছে, গ্রহ সম্পর্কিত কেপলার তিনটা সূত্র প্রদান করছে। এখন আমরা প্রত্যেকটা সূত্রের একটু ব্যাখ্যা প্রদান করি আপনাদেরকে। চলেন, আমি এটা মনে করলাম এটা একটা উপবৃত্ত। তো এখানে আমি দুইটা ফোকাস ছিলাম, আমরা জানি উপবৃত্তের দুইটা ফোকাস, এখানে একটা ফোকাস হচ্ছে F1, আরেকটা ফোকাস আমরা এখানে চিন্তা করলাম যেটা হচ্ছে আপনার F2। সো এখন এই যে F1 বলেন অথবা F2 বলেন, আপনি F1 অথবা F2 যে কোনো একটা ফোকাসকে কেন্দ্র করে, মানে এখানে সূর্যটা থাকে, যে কোনো একটা ফোকাসে সূর্য অবস্থান করে, সেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা এইরকম একটা উপবৃত্তাকার পথে কি করবে স্যার, পরিভ্রমণ করবে। অর্থাৎ এখানে আপনার কি থাকবে স্যার, সূর্য হয় এই ফোকাসে থাকবে, নয়তোবা এই F2 ফোকাসে থাকবে, থেকে গ্রহগুলা গ্রহগুলা এই যে এরকম উপবৃত্তাকার যে পথটা আছে, উপবৃত্তাকার পথে কি করবে স্যার, পরিভ্রমণ করবে। এটা ছিল আমাদের প্রথম কথা, যে সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলা কি করে স্যার, উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তাহলে প্রথমটা আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় কথাটা ছিল গ্রহ এবং সূর্যের যে সংযোজক রেখাটা আছে, এটা সব সময় সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে আমি মনে করলাম, সাপোজ আমি যদি একটু এরকম মনে করি, একটু দেখেন, আমি এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এটা সাপোজ মনে করেন এ বিন্দু, এটা সাপোজ আমি মনে করি বি বিন্দু। গ্রহটা টি সময়ে এ থেকে বি তে পৌঁছাইছে, এবং তাহলে এখানে একটা, আমি যদি ধরেন সূর্যটা F1 ফোকাস অবস্থান করতেছিল, তাহলে আমি যদি এইটাকে যোগ করে দেই, তাহলে স্যার এখানে কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয় এবং তার অবশ্যই একটা ক্ষেত্রফল আছে। তাহলে এই ক্ষেত্রটার নাম কি দিতে পারি আমরা, এ F1 বি। এটার ক্ষেত্রফল হচ্ছে ধরলাম এইটুকু। সিমিলারলি আমি যদি এইদিকে চিন্তা করি, যে কোনো একটা গ্রহ সি থেকে, মানে এখানে যেরকম টি সময় এ থেকে বিতে গেছিল, ঠিক সেম টাইমেই যদি সি থেকে কোনো একটা গ্রহ আপনার ডিতে পৌঁছায় টি সময়ে, মানে একই সময়ে, তাহলে এখানেও কিন্তু একটা আপনার ক্ষেত্র তৈরি হচ্ছে। সো এই যে এই ক্ষেত্রটার আমরা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে CF1D। তাহলে এইটুকুর যে ক্ষেত্রফল এবং এইটুকুর যে ক্ষেত্রফল অলওয়েজ কি হবে স্যার, সমান হবে। আমরা দ্বিতীয় যে সূত্রটা পড়ছিলাম, যে সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা সব সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে আপনার AF1D এবং হচ্ছে CF1D, এই দুইটার এরিয়া বা ক্ষেত্রফল অলওয়েজ ইকুয়াল।
তৃতীয় সূত্রের মধ্যে যদি আলোচনায় যাই, তৃতীয় সূত্রটা কি বলছিল? তৃতীয় সূত্রটা এরকম একটা কথা বলছিল যে গ্রহ থেকে সূর্যের যে গড় দূরত্বটা আছে এবং তাদের যে পর্যায়কালটা আছে এদের মধ্যে একটা সম্পর্কের কথা বলছিল, তাই না? তো আমি মনে করি যদি গ্রহ তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অবস্থানে থাকে, মানে যেহেতু উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে সেই জন্য কিন্তু গ্রহ থেকে সূর্যের যে ডিস্টেন্সটা আছে এটা সবসময় কিন্তু সমান হয় না, কখনো বেশি কখনো কম হয়। তো সেই জন্য আমরা এখানে একটা গড় দূরত্ব চিন্তা করতে পারি। সাপোজ মনে করেন সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আমি চিন্তা করলাম আর, চিন্তা করলাম কত, চিন্তা করলাম স্যার গড় দূরত্বটা চিন্তা করলাম আর, এবং এই যে গ্রহটা উপবৃত্তাকার পথে সূর্যকে পরিভ্রমণ করে তার পর্যায়কালটা আমি যদি মানে একটা সাইকেল অতিক্রম করতে তার যদি টি পরিমাণ সময় লাগে, আমরা তাহলে ধরলাম যে এখানে আমাদের পর্যায়কালটা হচ্ছে কত, পর্যায়কালটা হচ্ছে টি, এবং গড় দূরত্ব যদি আর হয় তাহলে গ্রহের তৃতীয় যে সূত্রটা ছিল পর্যায়কালের সূত্র, সেই সূত্র অনুসারে দেখেন কি বলছে যে আবর্তনকালের বর্গ, আবর্তনকালটা কত বা পর্যায়কালটা কত ছিল আমাদের টি ছিল, তাহলে আমরা বলি আবর্তনকালের বর্গ মানে টি স্কয়ার, এবং গ্রহের গড় দূরত্বের গণফলের গড় দূরত্বটা স্যার কত ছিল, আর ধরছিলাম, বলছে আর গণফলের গণ মানে কত কিউব, এই দুইটা সমানুপাতিক। সো আমি এখানে কি বলতে পারি, তৃতীয় সূত্র অনুসারে বলতে পারি টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব। তো এই হচ্ছে আমাদের কেপলারের গ্রহ সম্পর্কিত তিনটা সূত্র। আশা করি বুঝতে পারছি, না বোঝার কিছু নাই, তাই না? তো চলেন এখন আমরা পরবর্তী আলোচনায় যাই। এখন আমাদের মেইন যে আলোচনা সেটা হচ্ছে অভিকর্ষ এবং মহাকর্ষ। আমি এটা পড়ার আগে, এটা পড়ানোর আগে আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই, সকল অভিকর্ষ বলই হচ্ছে মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ বলকে আপনি আবার অভিকর্ষ বল বলতে পারবেন না, এই কথাটা মাথায় রেখেন, তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারবেন। প্রথমত আমরা অভিকর্ষ বলের যদি একটু সংজ্ঞাটা দিতে চাই, সংজ্ঞাটা এখানে লেখা আছে খুব সুন্দর করে, আপনারা দেখে নিতে পারেন যে কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে, পৃথিবীর আকর্ষণ যে বলটা আছে সেটাকে কি বলা হয় স্যার, অভিকর্ষ বল বা অভিকর্ষ আমরা বলতে পারি, বা মধ্যাকর্ষণ আপনি বলতে পারেন। ওকে, সো যে কোনো একটা বস্তুকে পৃথিবী মানে এই পৃথিবীর উপর যত বস্তুই থাকুক না কেন সকল বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বলে কিন্তু টানতেছে বা আকর্ষণ করতেছে। তাহলে এই যে পৃথিবীর উপর যত ধরনের বস্তুই থাকুক না কেন তাদের উপর যে পৃথিবীর একটা আকর্ষণ বল, তো এই আকর্ষণ বলটাকে আপনি কি বলতে পারবেন স্যার, অভিকর্ষ বল বলতে পারবেন বা অভিকর্ষ বলতে পারবেন। দেন আসেন স্যার মহাকর্ষ বলের মধ্যে। মহাকর্ষে বলটা হচ্ছে এরকম, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু তাদের বরের কারণে একে অপরকে কি করে স্যার, আকর্ষণ করে। তাহলে এই যে যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, মহাকর্ষ বলতে পারি বা মহাকর্ষ বল বলতে পারি। তাহলে আমরা যদি আরেকটু ক্লিয়ার করে উদাহরণটা দিতে চাই, সাপোজ এটা পৃথিবী, আমি মনে করলাম এই হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, তো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সেন্টার। এখন পৃথিবীর উপর এখানে একটা বস্তু ধরেন সাপোজ রাখা আছে, এখানে একটা বস্তু আছে, অথবা আপনি মনে করেন এখানে একটা আপেল রাখা আছে, আপেল, এখানে একটা আপেল রাখা আছে। তাহলে এই বস্তুকে বলেন অথবা এই আপেলটাকে বলেন অথবা এই আপেলটাকে বলেন, প্রত্যেকটা বস্তুকেই পৃথিবী দেখেন তার কেন্দ্রের দিকে কি করতেছে, আকর্ষণ করতেছে। তাহলে এই যে পৃথিবীর উপর যে কোনো বস্তুকে যে পৃথিবীর আকর্ষণ বলটা কেন্দ্রের দিকে, সেটাকে আপনি অভিকর্ষ বলতে পারেন। তাহলে এখন স্যার মহাকর্ষটা কি? মহাকর্ষ হচ্ছে আপনি যদি বলেন যে এই আপেল এবং এই আপেলের মধ্যে, এই আপেল এবং এই আপেলের মধ্যে যে আকর্ষণটা আছে এটি তো মহাকর্ষ। অথবা আপনি আপেল বা এই বস্তুটার মধ্যে যে বলটা পাচ্ছেন এটাকে আপনি মহাকর্ষ বল বলতে পারেন। অথবা মনে করেন এখানে চাঁদ আছে, কি আছে স্যার, এখানে এইখানে চাঁদ বা চন্দ্র আমরা যাই বলি, এই চাঁদের এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আপনি একই সাথে অভিকর্ষ বলতে পারেন, মহাকর্ষ বলতে পারেন। অথবা আপনি এই চাঁদ এবং হচ্ছে আপেলের মধ্যকার যে বলটা চিন্তা করতেছেন এই দুইটার মধ্যবর্তী, সেটাকে আপনি কি বলতে পারতেছেন, সেটা হচ্ছে একটা মহাকর্ষ বল। তার মানে আমরা এখানে একটা বিষয় ক্লারিফাই করতে চাই,
যে পৃথিবীর কেন্দ্রের দিকে যে কোনো বলই হচ্ছে অভিকর্ষ বল। মানে কোন একটা বস্তুকে যদি পৃথিবীর কেন্দ্রের দিকে টানে বা আকর্ষণ করে, সে আকর্ষণটাকে আপনি অভিকর্ষ বলতে পারবেন। আর যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বলটা কাজ করে সেটাকে আপনি কি বলতে পারতেছেন স্যার? সেটাকে আপনি বলতে পারতেছেন মহাকর্ষ। ওকে, তাহলে আমরা গ্রাভিটি এবং হচ্ছে গ্রাভিশনাল ফোর্স বা গ্রাভিশন এই দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেল আমাদের। তো চলুন এখন আমাদের নেক্সট আলোচনায়। আচ্ছা, এখন আমরা মহাকর্ষ রিলেটেড যত ধরনের বিষয় আছে, নিউটনের যে মহাকর্ষের সূত্রটা আছে এটা, তারপর হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এর একক মাত্রা, তারপর অভিকর্ষ ত্বরণ, এই সকল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, প্রথমত আমি মহাকর্ষ বল বলতে যে বিষয়টা বোঝাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছিল যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই তাদের ভরের কারণে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলটাকে আমরা মহাকর্ষ বল বলে থাকি। ওকে, এখন এই মহাকর্ষ বল সম্পর্কিত বিজ্ঞানী নিউটন একটা সূত্র প্রদান করছে। তিনি আসলে যে বিষয়টা মনে করছে যে এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা কয়েকটা স্পেসিফিক বিষয়ের উপর নির্ভর করে। কি করে স্যার? কয়েকটা স্পেসিফিক বিষয়ের উপর নির্ভর করে। কিরকম কয়েকটা স্পেসিফিক বিষয়ের উপর নির্ভর করে আমরা একটু দেখি। প্রথম যে স্পেসিফিক বিষয়টা আছে সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, তাদের ভরের উপর নির্ভর করে, আর এটা হচ্ছে এই বলটা সবসময় সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, এই যে দেখেন আমরা এখানে যে কথাগুলো বলছিলাম আমি, দেখেন বিজ্ঞানী নিউটন কি করছে, একটা মহাকর্ষ সূত্র প্রদান করছে, এবং সেই মহাকর্ষ সূত্রটা হচ্ছে এই রকম। দেখেন, প্রথমে একটু রিডিং করি যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে যে কোনো দূরত্ব থেকে আকর্ষণ করে। এই আকর্ষণ সম্পর্কে নিউটন একটা সূত্র আবিষ্কার করেন, যেটাকে নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়। এবং আমি যে কথাগুলো বলছিলাম যে এই মহাকর্ষ বলটা কয়েকটা স্পেসিফিক বিষয়ের উপর নির্ভর করে, সেগুলোর উপর ভিত্তি করে তিনি তার সম্পর্কটা প্রদান করছে। যেমন প্রথম কথাটা দেখেন, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা, তার বিবৃতিটা এরকম ছিল যে মহাকর্ষের প্রতিটা বস্তু কণা একে অপরকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ক্লিয়ার? মানে আমি যদি ব্যাখ্যাটা দিই, এখানে একটা বস্তু এবং এখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তুটা এই বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, বাইরের দিকে না কিন্তু। আবার আবার এই বস্তুটা এটাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এই কথাটি প্রথম ক্ষেত্রে বলা হয়েছে। তারপরে বলছে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আবার একটা কথা বলছে, কণাদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্বটা আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। আর এই আকর্ষণ বল সবসময় সংযোজক সরল রেখা, মানে একটা স্ট্রেট লাইন বরাবর ক্রিয়া করে। এখন তাহলে চলেন এখান থেকে আমরা একটা একটা সম্পর্ক বের করে ফেলি, বা একটা আমরা যদি রাশিমালা বের করি, সূত্র। আমি মনে করি এই হচ্ছে একটা বস্তু, যাকে আমি মনে করি এই বস্তুটার নাম হচ্ছে এ, এবং এই বস্তুটার ভর আমি ধরলাম এমন, এবং এখানে একটা বস্তু আমি চিন্তা করি যেটা হচ্ছে আমাদের বি একটা বস্তু, যার ভরটা হচ্ছে m2। সো তারা যদি পরস্পর ডি দূরত্ব অবস্থান করে, দুটো বস্তুর মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে পরস্পর যে বলটা কাজ করতেছে, এখন এই দুইটা বস্তুর মধ্যকার যদি একটা আকর্ষণ বল কাজ করে, সে আকর্ষণ বলটাই হয়ে যাবে কি স্যার? মহাকর্ষ বল। এবং আমরা যদি এই মহাকর্ষ বলটাকে এফ দ্বারা প্রকাশ করি, তাহলে কি দাঁড়ায়? আপনি নিউটনের যে মহাকর্ষ সূত্রটা আছে সেই অনুযায়ী লেখার চেষ্টা করেন। কি লিখবেন? প্রথম কথাটাই বা মহাকর্ষ সূত্রের মধ্যে বিজ্ঞানী নিউটন এই কথাটা বলছে, মহাকর্ষ বলটা বা আকর্ষণ বলের মানটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আপনি মনে করে দেখেন, সে এখানে এই কথাই বলা ছিল যে আকর্ষণ বলের মানটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে আমি বলতে পারি যে এফটা হচ্ছে মহাকর্ষ বল, দ্যাট মিন্স এফ প্রপোর্শনাল m1 ইনটু m2। সিমিলারলি আরেকটা কথা বলছিল, এই আকর্ষণ বলটা হবে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। এখন মধ্যবর্তী দূরত্বটা যদি ডি হয়, তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কি দাঁড়ায়? এফ প্রপোর্শনাল 1/d²। ওকে, এখন আপনি এই যে দুইটা কথা এখানে বলা হয়েছিল মহাকর্ষীয় সূত্রের মধ্যে, এই দুইটাকে একটু একত্রিত করে ফেলেন। একত্রিত করলে কি হয় এখানে স্যার? আমরা এখান থেকে এরকম পাই না? একত্রিত যদি করি তাহলে এফ প্রপোর্শনাল m1 m2/d², দুটাকে একত্রিত করে আমরা এরকম লিখতে পারি। তো এখানে এখন হচ্ছে আমাদের এখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে, এই সমানুপাতিক চিহ্নটাকে আমি যদি তুলে দিই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা সমান চিহ্ন দিতে হবে।
তারপরে একটা মহাকর্ষীয় ধ্রুবক জি আনতে হবে, মানে একটা ধ্রুবক বসাইতে হবে, আর বাকি যা ছিল সেম তাই লিখে দিতে হবে। তাহলে এই যে একটা সম্পর্ক, এটাই কিন্তু দুইটা বস্তুর মধ্যকার মহাকর্ষ বল বের করার সূত্র। আর আমরা যে এখানে একটা ধ্রুবক ইউজ করলাম জি, এই ক্যাপিটাল যেটাকে বলা হয় আপনার মহাকর্ষীয় ধ্রুবক। এই ক্যাপিটাল যেটাকে কি বলা হয় স্যার? মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা তাহলে স্যার মহাকর্ষীয় ধ্রুবকের যদি সংজ্ঞাটা দিতে চাই, তাহলে এটা আমরা কি বলতে পারি? দেখেন, আমরা সংজ্ঞাটা এখান থেকেই বের করতে পারি। আপনি একটু খেয়াল করেন তো স্যার, আমি যদি এখানে আর আর গুণন করি তাহলে কি আসবে? এরকম আসবে না? জি m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু এফ ডি স্কোয়ার, এরকম আসে কিনা? সো এখানে দেখেন তো জি সমান কি আসে স্যার? এফ ডি স্কোয়ার m1 বাই m2, এরকম আসে না? এখন আমরা যদি সবকিছুই একক পরিমাণ বসাই, কি পরিমাণ স্যার? একক পরিমাণ। আপনি যদি বলটাকে বলেন 1 নিউটন বল, আপনি যদি এরিয়াটাকে মানে ডি স্কয়ার যেটা, এটাকে যদি বলেন যে 1 মিটার স্কয়ার, তারপরে যদি বর্গলাকে বলেন 1 কেজি, তাহলে আমি কি এখানে বলতে পারি না স্যার যে একক বরের দুইটা বস্তু যদি 1 মিটার দূরত্ব অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বল কাজ করে সেটাকে কি বলা হবে স্যার? মহাকর্ষীয় ধ্রুবক বলা হবে। এবং এটার একটা ভ্যালু আছে, এটা ভ্যালুটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি এর একটা ভ্যালু। তো আশা করি আমরা মহাকর্ষীয় ধ্রুবক বিষয়টা কি এটা আমরা বুঝতে পারছি। বাট এখান থেকে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা, এই রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন আসে। সো আমরা কিভাবে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা খুব ইজিতে বের করতে পারি সেই বিষয়টা এখন আমরা দেখব। তাহলে দেখেন তো, আমরা এখানে একটা ইকুয়েশন কিন্তু অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে এই যে জি সমান এরকম একটা রাশিমালা আমরা পেয়েছি না অলরেডি। তাহলে এটা আমরা একটু লিখি এখানে, যে জি সমান হচ্ছে আমাদের এফ ডি স্কোয়ার m1 ইন্টু m2। একটু দেখেন উপরে কি লিখছি আমরা? বল ইন্টু দূরত্ব স্কোয়ার। তাহলে বল বলতে আমরা কি বুঝি? এফ সমান আবার আমরা জানি এম এ, সো এফ এর মানটা বসাই দিলাম এম ইন্টু এ, তারপরে কি আছে স্যার? ডি স্কোয়ার, আর নিচে হচ্ছে বর m1 আর এটার বর হচ্ছে m2। এখন আমরা যদি সবকিছুর মাত্রা এখানে বসাই দিই, ঠিক আছে, আপনি এখানে তাদের প্রকাশ করে লিখতে পারেন, অথবা এই যে এম এর জায়গায় আপনি বর কথাটা লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। তো আমরা যদি প্রত্যেকটার মাত্রা এখানে বসাই দিই, তো দেখেন তো স্যার, এটা হচ্ছে বর। সো যেহেতু বর, তার মানে বরের মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল এম। তারপর আছে স্যার ত্বরণ। ত্বরণের মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স 2। এটা আমরা সকলে জানি, ত্বরণের মাত্রাটা কত? এল টি ইনভার্স 2। তারপর হচ্ছে স্যার ডিসটেন্স, দূরত্ব, দূরত্বের মাত্রাটা হচ্ছে স্যার এল স্কয়ার। নিচে এই বরের মাত্রাটাও সিমিলারলি ক্যাপিটাল এম, এবং এই বরের মাত্রাটাও কি স্যার? ক্যাপিটাল এম। হিসাব করেন একটু। আমরা তাহলে উপরের এই এম এবং এই এম আপনি যদি কেটে দেন, তাহলে কি দাঁড়ায় এখানে দেখেন, আমরা যদি একটু গুণন করি, এই যে একটা এল আর এই একটা এল, দুইটা এল যদি গুণ করে দেন তাহলে অবশ্যই কি আসবে স্যার? এল কিউব। তারপরে কি থাকে স্যার? টি ইনভার্স স্কয়ার, এই যে, আর নিচে থাকে শুধু একটা এম। তাহলে এখন আমরা যদি এমটাকে উপরে তুলে দিই, তাহলে অবশ্যই সেটা এরকম দাঁড়াবে এল কিউব টি ইনভার্স স্কয়ার এবং এম ইনভার্স 1। সো এইটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ। এটা কিন্তু পরীক্ষা আসে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণটা বের করে, তখন কিন্তু আমরা এরকম একটা সমীকরণ বের করে দিই। আর এটা দেখতেই পাচ্ছি আমরা, খুবই সহজ, জাস্ট ইকুয়েশন থেকেই বের করা যায়। ওকে, সো চলুন এখন আমরা এটার এককটা বের করি। কি বের করবো স্যার এখন আমরা? বলেন তো, এটার এককটা বের করবো। তাহলে একক এটা আপনি সহজ ভাষায় বের করতে পারেন। আমি আপনাদেরকে এমকেএস পদ্ধতিতে এককটা বের করতে দেখাই। এমকেএস মানে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি বা এসআই পদ্ধতি যা বলেন আপনি, সেই পদ্ধতিতে আমরা একটা এককটা আপনাকে বের করে দেখাই। এখান থেকে আপনি বের করতে পারবেন। আমরা জানি যে জি সমান হচ্ছে এফ ডি স্কয়ার বাই m1 m2। এখন দেখেন, আমরা যদি এককের কথা বলি, তাহলে এখানে আছে কি বলেন তো?
বলের এককটা কি বলেন তো? বলের এসআই একক হচ্ছে নিউটন। তারপর হচ্ছে ডিস্টেন্স, দূরত্বের এককটা হচ্ছে মিটার স্কয়ার। আর এখানে দুইটা বর আছে, তাহলে আমি লিখতে পারি এই বরের এককটাও কেজি, সিমিলারলি এই বরের এককটা হচ্ছে কেজি। তাহলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে নিউটন মিটার স্কয়ার, আর নিচে থাকতেছে কেজি স্কয়ার। ওকে, সো আপনি যদি এটাকে উপরে তুলে দেন তাহলে এইভাবে লিখতে পারেন নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এইভাবে লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন নিউটন মিটার স্কয়ার কেজি পার স্কয়ার। ওকে, সো আপনি এটাকেও একক বলতে পারেন অথবা এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে অভিকর্ষীয় যে মহাকর্ষীয় যে ধ্রুবকটা আছে তার একক। তাহলে একই সাথে কিন্তু আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ এবং এককগুলো দেখে ফেললাম। বাট এখানে আমাদের আরো বিভিন্ন এককে অভিকর্ষীয় ত্বরণ মহাকর্ষীয় ধ্রুবকের এককগুলো একটু জানতে হবে। আমরা যেটা জেনে নেই, যেমন দেখেন এখানে কিছু কথা লেখা আছে। যেমন হচ্ছে সিজিএস পদ্ধতিতে জি এর এককটা দেখেন আপনি। এখন এটা কেন আসলো? বলের একক ডাইন এবং দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার এবং বরের একক হচ্ছে গ্রাম। ঠিক আছে, সেই জন্য এরকম আসছে। আর এস এককের মধ্যে তো আমি একটু আগে বলেই দিলাম আপনাদেরকে, সে যে এটা এখানে লেখাই আছে। এখানে দেখেন এফপিএস বা ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতিতে এককটা হচ্ছে এই যেটা। দেন হচ্ছে এমকেএস পদ্ধতি, এটা তো আমরা আগে বললাম। আর এমকেএস পদ্ধতি জি এর ভ্যালুটা এটা আগে বলে দিয়েছি যে মানটা হচ্ছে আপনার 6.673 ইনটু 10^11, আর সাথে এককটা বসাই দেবেন নিউটন মিটার স্কয়ার কেজি পার স্কয়ার। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মধ্যে সম্পর্ক বের করা। এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। সো আমরা মহাকর্ষীয় ধ্রুবক যেটাকে আমরা ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করি এবং হচ্ছে অভিকর্ষজ ত্বরণ যেটাকে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমত আমাদের জানতে হবে স্যার যে অভিকর্ষজ ত্বরণ বলতে আমরা আসলে কি বুঝি, সেটাকে আমাদের একটু বুঝতে হবে। দেখেন, আমরা অভিকর্ষ বল সম্পর্কে জানি যে প্রত্যেকটা বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে কেন্দ্রের দিকে যে আকর্ষণ সেটাকে অভিকর্ষ বল বলে। তাহলে আমরা জানি কোন একটা বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করি তখন একটা ত্বরণ সৃষ্টি হয়। সিমিলারলি যেহেতু অভিকর্ষ বলটাও যদি আমরা কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয় সেই ত্বরণটাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ ত্বরণ বলতে পারি। সাপোজ মনে করেন এটা হচ্ছে পৃথিবী। এখন আমরা মনে করি এখানে একটা বস্তু ছিল যেটা, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে এইটুক ডিস্টেন্সটা আমরা যদি আর চিন্তা করি বা ব্যাসার্ধটাকে যদি পৃথিবীর ব্যাসার্ধটাকে আর চিন্তা করি, এখন এই বস্তুটা যদি এই বস্তুটার উপরও যদি অভিকর্ষ বল এফ ক্রিয়া করা হয় তাহলে যে বিষয়টা হবে, এই অভিকর্ষ বলের প্রভাবে এই বস্তুটা যদি নিচের দিকে পতিত হতে থাকে তাহলে তার একটা বেগ বৃদ্ধি হবে। তাহলে এখানে যে বেগ বৃদ্ধির হারটা অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হারটাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখন পৃথিবীর ভরটা যদি আমরা চিন্তা করি ক্যাপিটাল এম এবং এই বস্তুর ভরটাকে আমরা যদি স্মল এম চিন্তা করি, তাহলে দেখেন মহাকর্ষের যে সূত্রটা আছে, মহাকর্ষের সূত্র, সেটা অনুসারে আমরা কি লিখতে পারি বা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এফ সমান সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। সো এখন আপনি মানগুলো ইনপুট করেন, দেখেন জি ইন্টু m1, আমরা মনে করি পৃথিবীর ভর এই ক্যাপিটাল এম এটা হচ্ছে m1, তাহলে m1 এর জায়গায় আমরা লিখলাম ক্যাপিটাল এম এবং m2 টা লিখতে পারি বস্তুর ভর, যেটাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করছি। আর এখানে মধ্যবর্তী দূরত্ব মানে বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত ডিসটেন্সটা কত, তার ব্যাসার্ধ মানে হচ্ছে আর। তাহলে আমরা এখানে লিখতে পারি আর স্কয়ার। কি লিখতে পারি স্যার? আর স্কয়ার। এখন দেখেন আমরা আরেকটা বিষয় জানি যে এখানে যখন আমরা কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে তার একটা কি হবে স্যার? ওজন সৃষ্টি হবে। তাহলে সেই ওজনটা বের করার সূত্র কি? এম জি না বলেন তো? বস্তুটার ওজনটা কত হবে? এম জি। এই যে বস্তুটা, এই বস্তুটার ওজনটা কত হবে? এম জি। তাহলে আমরা এফ এর জায়গায় লিখতে পারতেছি এম জি। তো আমরা যদি উভয় পাশ থেকে এম আর এম ক্যান্সেল করে দিই, সুতরাং আমরা একটা ভ্যালু কিন্তু পেয়ে যাই, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি বা এম ডিভাইড বাই আর স্কয়ার। মূলত এটাই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মধ্যে একটা সম্পর্ক। সো এখানে একটা বিষয় বলি, জি মানে হচ্ছে কি বলেন তো? মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটা ভ্যালু আছে আমরা সকলে জানি। আর এখানে ক্যাপিটাল এম বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে পৃথিবীর ভর এবং আর হচ্ছে কি স্যার? পৃথিবীর ব্যাসার্ধ। আমরা যদি এই ভ্যালুগুলা ইনপুট করি তাহলে কিন্তু অবশ্যই জি এর একটা আমরা মান পেয়ে যাব। সুতরাং জি এর আদর্শ মানটা হচ্ছে, জি এর আদর্শ
মানটা হচ্ছে আপনার এমকেএস পদ্ধতিতে 9.81 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে জি এর আদর্শ ভ্যালু। কিন্তু একটা বিষয় খেয়াল করেন স্যার, এখানে আপনি যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই যে জি এবং এই আর, এই দুটো তো কনস্ট্যান্ট, পৃথিবীর ভর এবং হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই দুটো তো কনস্ট্যান্ট, এটা তো কোনো পরিবর্তন নাই। পরিবর্তন কার আছে স্যার? দূরত্বের বা ব্যাসার্ধের। এখন আমরা জানি পৃথিবীটা তো একদম সুষম গোলাকার বস্তু না, যার কারণে এই পৃথিবীর ব্যাসার্ধ কোথাও কম হয় আবার কোথাও বেশি হয়। আপনি যদি পৃথিবীটাকে একটু চিন্তা করেন, পৃথিবীর, আপনারা সকলে জানেন মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, পৃথিবীটা কিন্তু এরকম। সো এই যে তার এই দুটো অঞ্চল যেটা আছে, এই অঞ্চল এবং এই অঞ্চল, এই অঞ্চলটাকে বলি আমরা মেরু অঞ্চল, এবং এই অঞ্চল এবং এই অঞ্চলটাকে আমরা কি বলি স্যার? বিষুব অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে এই যে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, আপনি এই দুই জায়গার একটু ব্যাসার্ধ চিন্তা করেন। এখানে দেখেন আরটা বড় এবং এখানে আরটা কি বলেন তো স্যার? ছোট। তাহলে আর বড় এবং আর ছোট হওয়ার কারণে জি এর মানেরও কিন্তু স্যার একটা পরিবর্তন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি এর সাথে আর এর একটা সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিকের মতো। মানে আরটা যদি বাড়ানো হয় বা আরটা বড় হয়, তাহলে জিটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। সুতরাং এখান থেকে বলতে পারি জি এর আর এর মান যেখানে ছোট, সেখানে জি এর মানটা কি হবে স্যার? বেশি হবে বা বড় হবে। এবং আর এর মান যেখানে বড় হবে, জি এর মান সেখানে কি হবে স্যার? ছোট হবে। তাই না? সেই জন্য মেরু অঞ্চল বলেন কিংবা আপনি বিষুবীয় অঞ্চলের কথা বলেন, সেখানে কিন্তু আর এর মানের একটা পরিবর্তন থাকে। এই জন্য যেহেতু পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাসার্ধটা সমান নয়, সেজন্য জি এর মানের একটা পরিবর্তন থাকে। তো এই জি এর আমরা একটা আদর্শ মান কিন্তু আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার ক্ষেত্রে আমরা জি এর কিন্তু একটা আদর্শ মান ধরে নেই। সেই আদর্শ মানটা ধরা হয় মূলত 45 ডিগ্রি অক্ষাংশে। কত স্যার? 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান হচ্ছে মূলত এই যে এটা। কত স্যার? 9.81 মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা দেখবো স্যার, যে বিভিন্ন এককে, বিভিন্ন এককে অভিকর্ষ ত্বরণের আদর্শ মানসমূহ। আপনারা দেখেন এখানে যে কথাটা বলছিলাম যে বিষুবীয় অঞ্চলে জি এর আদর্শ, জি এর মানটা হচ্ছে কত স্যার? 9.78 এমএস ইনভার্স 2, এবং মেরু অঞ্চলে জি এর মানটা হচ্ছে 9.83। তাহলে দেখেন জি এর মান কিন্তু বিষুবীয় অঞ্চলে কম এবং মেরু অঞ্চলে কিন্তু স্যার বেশি। তাই আমরা হিসাবের সুবিধার্থে জি এর কিন্তু একটা আদর্শ মান ধরি 45 ডিগ্রি অক্ষাংশে, যেটা কত? 9.81। আপনি যদি সিজিএস পদ্ধতি বলেন অথবা এমকেএস বলেন অথবা এপিএস পদ্ধতি বলেন, এই এককগুলোতে কিন্তু জি এর একটা আদর্শ মান আছে। যে মানগুলো আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। কেন থাকবে স্যার? কারণ হচ্ছে পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু এই বিষয়গুলো আসে। আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন এককে আমাদের জি এর যে মানগুলা, এগুলা কিন্তু লিখতে বলে। সো এটা একটু আপনারা কাইন্ডলি মুখস্থ করে ফেলবেন যাতে মাথায় থাকে পরীক্ষার মধ্যে। ওকে, এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের রচনামূলক প্রশ্নটা যেখান থেকে আসে, আমাদের রচনামূলক প্রশ্নটা যেখান থেকে আসে সেটা কি স্যার? এখানে দুইটা প্রশ্ন আছে, যে এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি বের করার একটা সমীকরণ, অথবা পৃথিবীর অভ্যন্তরে যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ বের করার যে রাশিমালা আছে সেটা প্রতিপাদন করতে বলে। সো এই দুইটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখন আমরা এই দুইটা প্রশ্ন খুব সুন্দর করে বুঝবো, যাতে আমরা পরীক্ষার মধ্যে আসলে সেটা লিখতে পারি। চলুন আমরা সেই প্রশ্নটা সলভ করি। মনে করেন সাপোজ স্যার, এই হচ্ছে পৃথিবী, এবং বস্তুটা যদি এই জায়গায় রাখেন, মানে ভূপৃষ্ঠের উপরে এখানে যদি একটা বস্তু রাখেন এবং তার বড়টা যদি স্মল এম হয় এবং পৃথিবীর বড়টা যদি ক্যাপিটাল এম হয়, এবং এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় এবং এইটুক ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, সেই ক্ষেত্রে আমরা যদি এই বস্তু এবং এইখানে যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর মধ্যে আমরা যদি মহাকর্ষের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা কি পাই বলেন তো স্যার? বা আমরা যদি অভিকর্ষ ত্বরণের যে ইকুয়েশনটা জানি সেটা যদি স্যার আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এখানে এরকম হবে, জি ইজ ইকুয়াল টু, বা আমরা সরাসরি বলতে পারি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। আমরা সরাসরি দেখেন বস্তুটা কিন্তু কোথায় রাখছি স্যার? ভূপৃষ্ঠে, মানে পৃথিবী পৃষ্ঠে যদি বস্তুটা রাখা হয়, সেই ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণটা কত? তাহলে ভূপৃষ্ঠে আমাদের অভিকর্ষ ত্বরণ বা জি এর মানটা হচ্ছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে জি সমান আমরা কি ইকুয়েশনটা লিখতে পারি স্যার?
সেটা আমরা সকলেই জানি যে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এখন আমি বস্তুটাকে ভূপৃষ্ঠে রাখবো না, কোথায় রাখবো স্যার? এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যদি বস্তুটাকে নিয়ে যাই, ভূপৃষ্ঠ থেকে আমরা যদি কোথায় নিয়ে যাই স্যার? এই উচ্চতায়। সাপোজ মনে করেন এখন আমি বস্তুটাকে এই জায়গায় স্থাপন করছি, তাহলে ভূপৃষ্ঠ হতে এইটুকু উচ্চতা হচ্ছে আমাদের, ভূপৃষ্ঠ হতে এইটুকু উচ্চতা হচ্ছে আমার এইচ। এখন দেখেন তো পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত উচ্চতাটা কত? তাহলে বস্তু পর্যন্ত উচ্চতাটা হচ্ছে এখানে আর প্লাস এইচ। তাদের পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা হচ্ছে কত? আর প্লাস এইচ। তাহলে বলেন তো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা কত হবে? তাহলে আমি এখানে লিখতে পারি না যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যেটাকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। কেননা আমরা নিচে আগে আমাদের ডিসটেন্সটা ছিল শুধু আর, বাট এখন কিন্তু শুধু আর নেই, কি হয়ে গেছে? আর প্লাস এইচ। মানে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যেহেতু বস্তুটাকে চিন্তা করতেছি, সেজন্য আমাদের ডিসটেন্সটা হবে কি? আর প্লাস এইচ। সো এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। এখন আমরা যদি কি করি স্যার? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দেই, মানে 2 নংকে আমরা যদি 1 নং দ্বারা ভাগ করি, তাহলে আপনি এখানে লিখতে পারেন 2 নং ভাগ 1 নং হতে পাই, কি পাই স্যার একটু দেখেন তো? জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ভাগ জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। যেহেতু স্যার এখানে ভাগ চিহ্নটা আছে, আপনি গুণ বানাই দেন তাহলে কিন্তু সেটা উল্টে যাবে, তাই না? সো উল্টে যদি যায় তাহলে এখানে আর স্কয়ারটা উপরে চলে যাবে আর জিএমটা কিন্তু স্যার আপনার নিচে চলে আসবে। সো আমরা এই জিএম এবং এই জিএম ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে শুধু থাকতেছে স্যার আমাদের এরকম যে আর স্কয়ার উপরে এবং হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ারটা থাকতেছে স্যার নিচে। এখন আমরা একটা কাজ করি স্যার এই জায়গার মধ্যে, কি কাজটা করতে পারি? আমরা লব এবং যে আমাদের হরটা আছে সেটাকে আমরা যদি আর স্কয়ার দ্বারা ভাগ করে দিই, লব এবং যে আমাদের হরটা আছে সেটাকে আমরা যদি কি করি স্যার? আর স্কয়ার দ্বারা ভাগ করে দিই এখানে। অর্থাৎ এই উপরের টাকা আপনি আর স্কয়ার দ্বারা ভাগ করেন, নিচের টাকা আপনি কি দ্বারা ভাগ করেন স্যার? আর স্কয়ার দ্বারা ভাগ করেন। তাহলে উপরে যেহেতু আর স্কয়ার আছে আর একটা আর স্কয়ার দ্বারা আমরা ভাগ করতেছি, আপনি এখানে সাইড নোট অবশ্যই দিবেন যে লব এবং হরকে আর স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এটাকে আর স্কয়ার দ্বারা ভাগ এবং নিচে যা আছে সেটাকে আমরা আর স্কয়ার দ্বারা ভাগ করতেছি। এই যে দেখেন উপরেও আর স্কয়ার ভাগ, নিচেও কিন্তু আর স্কয়ার দ্বারা ভাগ, এবং এখানে অবশ্যই একটা সাইড নোট দিবেন যে লব ও হরকে আর স্কয়ার দ্বারা ভাগ করে। এখন উপরে দেখেন এ আর স্কয়ার এবং এ আর স্কয়ার যদি কেটে দেন তাহলে উপরে শুধু থাকে 1, আর নিচে আমাদের থাকতেছে, আমরা কিন্তু দেখেন এখানে চাইলে যেহেতু এইটা এবং এই দুটোর উপরে স্কয়ার আছে সেজন্য একত্রে লিখে আমরা এখানে একটা হোল স্কয়ার দিতেই পারি। এখন যেহেতু আর দুইটার নিচে আছে সুতরাং আমরা একটু ভেঙে লিখলে এরকম লেখা যায় যে আর বাই আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। এই আর এবং এ আর যদি কেটে দেন আপনি তাহলে কি হবে স্যার? দুটাকে যদি আপনি কেটে দেন, কেটে দিলে অবশ্যই এখানে এরকম হয় না স্যার যে 1 বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। এখন আমরা একটা বিষয় জানি যে মনে করেন সাপোজ যদি এরকম লেখা থাকে যে 1 বাই এক্স স্কয়ার, তাহলে এটাকে চাইলে কিন্তু আপনি লিখতে পারতেছেন যে এক্স ইনভার্স স্কয়ার, এরকম লেখা যায় না? যে এটাকে আপনি চাইলে উপরে তুলে ফেলেন তাহলে এরকম লেখা যায় না? যদি যায় তাহলে আপনি এটাকেও লিখতে পারেন। তাহলে কি লেখা যায় এখানে বলেন তো? আমরা এখানে চাইলে লিখতে পারতেছি 1 প্লাস এইচ বাই আর, এখানে স্কয়ারটাকে উপরে তুললে সেটা অবশ্যই কি হয়ে যাবে? -2, মানে ইনভার্স 2। তাহলে আমরা কি পাচ্ছি স্যার? জি প্রাইম বাই জি সমান কিন্তু আমরা এরকম পেয়ে যাচ্ছি। এখন আমরা যে দ্বিপদী বিস্তৃতি পড়েছিলাম সেখানে কি সূত্র জানি স্যার? আমাদের সূত্রটা ছিল এরকম, দেখেন যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে সূত্রটা হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু
এক্স স্কোয়ার। এরকম ভাবে কিন্তু আমরা বিস্তৃতিটা করি, এটা আমরা সকলেই জানি। তাহলে এই যে যে আমাদের দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আছে, এটা আপনি এখানে ইনপুট করে দেন, তাহলে কি হয়, এখানে n এর ভ্যালুটা হচ্ছে কত স্যার, n এর জায়গায় কত আছে বলেন তো, এই যে -2 আছে। সো ইনপুট করে দিলে হবে 1 প্লাস, দেখেন আমরা যদি আমাদের হিসাব অনুযায়ী আগাই, তারপরে হচ্ছে nx, তাহলে nটা হচ্ছে -2, আমি লিখলাম -2। x বলতে কিন্তু স্যার আমাদের এই যে এটা h/r, তাহলে আমি এখানে লিখলাম h/r। ওকে, তারপরে আবার প্লাস লিখলাম প্লাস, তারপরে দেখেন পরে হচ্ছে n ইনটু, অর্থাৎ -2 ইনটু -2 -1/2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইনটু এক্স স্কয়ার, মানে হচ্ছে h/r হোল স্কয়ার। এরকম একটা বিস্তৃতি কিন্তু আমাদের চলে আসবে। বাট এখানে আপনাকে একটা কথা বলি স্যার, যে আর এর তুলনায়, মানে আর তো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই যে উচ্চতাটা, এটা কিন্তু খুবই ছোট। তাহলে এটা যদি ছোট হয়, তাহলে বড় একটা জিনিস দ্বারা যদি ছোট জিনিসকে ভাগ করেন, ভাগফলটা অবশ্যই কি হবে, খুবই ক্ষুদ্র হবে। আবার এটাকে যদি আপনি কি করেন, তার উপরে ঘাত 2 3 আপনি নিয়ে আসেন, তাহলে সেটা আরো ক্ষুদ্র হয়ে যাচ্ছে, মানে অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে এত ছোট হওয়ার কারণে আমরা সেটাকে যদি আমাদের হিসাবের সুবিধার্থে বাদ দেই, তাহলে কিন্তু আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে যে উচ্চ ঘাতগুলো আছে, মানে যে স্কোয়ার স্কোয়ার যেটা আসে বা এর পরে গুলো আসবে কিউব, তারপরটা আসবে পাওয়ার 4, এই জন্য আমরা হিসাবের সুবিধার্থে এই অংশটাকে কি করলাম স্যার, ক্যান্সেল করে দিলাম, মানে বাদ বাকি অংশটা বাদ করে দিলাম। তাহলে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি থাকে বলেন তো, আমাদের এরকম থাকবে না স্যার, যে g প্রাইম ডিভাইডেড বাই g ইজ ইকুয়াল টু 1 প্লাস আর মাইনাস মাইনাস 2h/r। সো এখানে যদি আর আর গুণন করা হয়, তাহলে হবে g প্রাইম ইজ ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস 2h/r। এটাই কিন্তু স্যার আমাদের পরীক্ষার মধ্যে প্রমাণ করতে বলে, সুতরাং এটি হচ্ছে প্রমাণিত। তাহলে যদি আমাদের পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসে যে h উচ্চতায়, দেখাও যে h উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g প্রাইমের সমান এইটা, তখন কিন্তু আপনারা চাইলে খুব ইজিতে এইভাবে সমাধান করতে পারবেন। আমাদের এই হচ্ছে সমাধানটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই সমাধানটা। তা আশা করি এটা আপনাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে। সো চলুন, এখানে আমাদের বলছিলাম আরেকটা প্রশ্ন আছে, যে এই গভীরতায় যদি, এখন কি বলে স্যার, উচ্চতা না বলে আমাদের পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে এই গভীরতায় অভিকর্ষ ত্বরণের সমীকরণ বের করা, তখন আমরা সেটাকে কিভাবে সলভ করব। সো চলুন এখন আমরা সেটা একটু দেখে নিই। এখন আমরা কি চিন্তা করতেছি স্যার, এই গভীরতায়, তাহলে এখানে চিন্তা করেন স্যার, এটা আমরা পৃথিবী চিন্তা করি, এই হচ্ছে আমাদের পৃথিবী, এবং ওকে, সো এখন যদি আমরা চিন্তা করি যে এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। সো এখন আমরা যদি এই পৃথিবী পৃষ্ঠ থেকে, মানে এই পৃষ্ঠটা থেকে এইচ গভীরতায়, মানে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি চিন্তা করি, যে এখানে একটা বস্তু রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে জি এর পৃথিবীর ভরটা যদি ক্যাপিটাল এম চিন্তা করি, আর এটা যদি আমরা স্মল এম চিন্তা করি, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ বের করার সূত্রটা কিন্তু জানি। কিন্তু এই যে এইচ গভীরতায় যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কত হবে সেটা আমরা এখন বের করা দরকার। প্রথমত আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে g is equal to gm by r স্কয়ার। এটা হচ্ছে কোথায় স্যার, ভূপৃষ্ঠে। কোথায় স্যার, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র, যেটা আমরা আগেই দেখে আসছি। এখন আমরা আরেকটা সম্পর্ক জানি, যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে m বাই বি। ঘনত্বের সাথে আয়তনের যে সম্পর্কটা, সেটা এরকম না স্যার, এরকম কিনা? আচ্ছা, আমরা যদি এখানে আর আর গুণন করি, তাহলে কি হবে, m সমান হবে আমাদের রো ভি। তাহলে বি বলতে এখানে কাকে বোঝাচ্ছি, পৃথিবীর আয়তন। এখন পৃথিবীটা কেমন স্যার বলেন তো, একটা গোলক আকৃতির। কোন আকৃতির বলেন, গোলক আকৃতির।
তাহলে গোলক যদি হয় তাহলে পৃথিবীর আয়তনটা কত হবে? 4/3 পাই আর কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবীর আয়তন, আমরা দেখতেই পাচ্ছি। ওকে, তাহলে এম সমান হচ্ছে বা ক্যাপিটাল এম সমান হচ্ছে এইটা। তাহলে ক্যাপিটাল এম এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি আমরা এইখানে ইনপুট করে দেই তাহলে কি দাঁড়াবে স্যার? আপনি এখানে ইনপুট করে দেন, তাহলে এম এর ভ্যালুটা আমরা 1 নং এ বসাই, তাহলে 1 নং এ বসাইলে হবে জি সমান সমান জি আর আর স্কয়ার তো আগেই ছিল, আর এম এর ভ্যালুটা হচ্ছে রো ইনটু 4/3 পাই আর কিউব। আপনি এটাকে দেন 1 নং সমীকরণ। এখন আপনি দেখেন আমরা কি চিন্তা করতেছি, এইচ গভীরতায় আমরা আগে চিন্তা করছি কি স্যার, এই যে আর ব্যাসার্ধের ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধটা আর ছিল, এখন আমরা যদি এইচ গভীরতা চিন্তা করতেছি তার মানে এখানে যদি বস্তুটা রাখা হয়, এই যে এইটুক ডিসটেন্সে এখানে যদি বস্তুটা রাখা হয়, এটা দিয়ে কেন্দ্র হয় এখানে এই পর্যন্ত, ঠিক আছে, এইটুকুর মধ্যে এখানে যদি বস্তুটা রাখা হয় সেই ক্ষেত্রে ত্বরণটাকে আমরা কি চিন্তা করি দেখেন। তাহলে আমরা এখানে চলে লিখতে পারতেছি এইচ গভীরতায় তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা আসবে এটা তো আমরা সকলে জানি। এখন আমরা যদি এইচ গভীরতায় এখানে কোনো একটা বিন্দু থাকে বা এখানে কোনো একটা বস্তু থাকে সেই ক্ষেত্রে তার অভিকর্ষ ত্বরণটা কত হবে, তাহলে আমরা এখানে সেটাকে যদি জি প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে স্যার? জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। যেহেতু গভীরতায় বলছি মানে এইচ পরিমাণ অংশ দেখেন ভূপৃষ্ঠ থেকে এইচ পরিমাণ গভীরতা, সেই জন্য আমরা এই টোটালটা হচ্ছে ব্যাসার্ধ মানে আর, তাহলে এইটুক কত হবে স্যার? আর থেকে এইচ যদি বাদ দিই তাহলে তো আমরা এই অংশটা পেয়ে যাই, সেজন্য আমরা আর এর জায়গায় কি লিখছি স্যার? আর মাইনাস এইচ হোল স্কয়ার। এখন আসেন, এখন আমরা কি করব, এই যে সূত্রটা আমরা পড়ছিলাম এম সমান রো ভি এটা ইউজ করব। তাহলে আবার এম সমান আমরা কি জানি স্যার? রো ভি। এখন রো ইনটু বি বলতে কাকে বোঝাচ্ছি স্যার? বি বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি এই অংশটার আয়তন, যেহেতু আমি এইটুকু নিয়ে চিন্তা করতেছি তাহলে এই অংশের আয়তনটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই অংশের আয়তনটা হবে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব। আপনি সূত্রটা দেখেন, সূত্রটা ছিল কি 4/3 পাই আর কিউব মানে ব্যাসার্ধ কিউব। এখানে ব্যাসার্ধটা কত? এই যে এইটুকু না স্যার, তাহলে এইটুকুর মান কত? আর মাইনাস এইচ, সেজন্য আমরা এখানে লিখছি আর মাইনাস এইচ হোল কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্যাপিটাল এম এর ভ্যালু। এই ভ্যালুটা আপনি যদি এখানে ইনপুট করেন এই যে এই ইকুয়েশনে 2 নম্বর সমীকরণে বসাই দিলে কি হবে? তার সুতরাং জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে ক্যাপিটাল জি আর এম এর ভ্যালুটা হচ্ছে রো ইনটু 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, আর নিচে ছিল কি স্যার? আর মাইনাস এইচ হোল স্কয়ার। একটু কাজ করা যায় দেখেন, এখানে আছে আর মাইনাস এইচ হোল স্কয়ার, এখানে আছে আর মাইনাস এইচ হোল কিউব। যদি আমি কেটে দেই তাহলে এখানে থাকবে জি রো 4/3 পাই ইনটু আর মাইনাস এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের জি প্রাইমের ভ্যালু। আমি এটাকে 3 নং সমীকরণ চিন্তা করি। কয় নং স্যার? 3 নং। এখানে একটু কাজ করা যায়, এখানে আছে আর স্কয়ার এখানে আর কিউব, কেটে দিলে কিন্তু কি স্যার কি থাকবে স্যার? জি রো 4/3 পাই আর শুধু এখানে একটা আর থাকবে। তাহলে এটা হচ্ছে আপনার জি এর ভ্যালু। আপনি এটাকে না বরং এটাকে 1 নং সমীকরণ চিন্তা করেন। এখন আমরা যদি এই যে 1 আর 3 এটার মধ্যে একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। সুতরাং আমরা চাইলে কি করতে পারতেন স্যার? এই 3 নংকে 1 নং দ্বারা ভাগ করে ফেলি। তাহলে এই কথাটা কি লেখা যায় না যে 3 নংকে 1 নং দ্বারা ভাগ করে কি আসে তাহলে স্যার? জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু, ভাগ করেন তাহলে এটা উপরে লিখতেছি জি রো 4/3 পাই আর মাইনাস এইচ, আর এখানে কি আছে স্যার? জি রো 4/3 পাই আর। আপনি জি জি ক্যান্সেল করেন, রো ক্যান্সেল, 4/3 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, সব কাটাকাটি করার পর এখানে থাকতেছে কত? আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর থাকতেছে না স্যার? এখানে দেখেন আরটা তো দুইটা নিচে আছে, তাহলে ভেঙে লেখা যায় মানে আর বাই আর মাইনাস এইচ বাই আর, কেটে দেন তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস এইচ বাই আর।
সো এখানে জি প্রাইম বাই জি সমান আপনি কিন্তু এইটুক পেলেন। এখন আপনি যদি এই যে নিচে যে জিটা আছে এটাকে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, তাহলে যদি গুণ করে দেন তাহলে কি দাঁড়াবে, জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাকে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন এরকম বলে যে পৃথিবীর অভ্যন্তরে বা এইচ গভীরতা অথবা ডি গভীরতায়, যদি ডি গভীরতায় বলতো তাহলে আমাদের কিন্তু এইচ এর জায়গায় এখানে ডি আসতো। তাহলে যদি এরকম কোনো প্রশ্ন আসে যে এইচ গভীরতায় বা ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করার সমীকরণ প্রতিপাদন করো, তখন আপনি কিন্তু এরকম ভাবে প্রতিপাদন করে দিবেন। তাহলে এখান থেকে আশা করি আমাদের যে দুটো প্রশ্ন আসার মতো সেই দুটো প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আছে স্যার, যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। আমরা সকলে জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয়, অভিকর্ষ ত্বরণটা শূন্য। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে আসলে পৃথিবীর কেন্দ্রে কেন শূন্য হয়? কারণ আপনি যখন পৃথিবীর কেন্দ্রে চিন্তা করবেন তখন একটু দেখেন, আমরা যদি পৃথিবীর কেন্দ্র চিন্তা করি, এটা একটা পৃথিবী। এখন আমি যদি পৃথিবীর কেন্দ্রে চিন্তা করি, অভিকর্ষ ত্বরণটা কোথায় চিন্তা করতেছি, পৃথিবীর কেন্দ্রে, মানে এই জায়গায়, এখানে এইটুক জানি আমি ব্যাসার্ধ। এখন আমি যদি এটা হচ্ছে আর, এখন আমি যদি কেন্দ্রে চিন্তা করি অভিকর্ষ ত্বরণটা, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম আগে এইচ গভীরতায়, মানে এইটুকু এইচ ছিল। বাট এখন কত গভীরতায় চিন্তা করতেছি স্যার, একদম এই যে আর গভীরতায়। তাহলে যখন পৃথিবীর কেন্দ্রে কথাটা বলবো আমি, তখন কিন্তু অবশ্যই অবশ্যই এই যে কতটুকু গভীরতায় গেছি স্যার আমি, আর গভীরতায় গেলে তো আপনি কেন্দ্রে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আর আর এইচ দুইটাই কি হবে স্যার, সমান হবে। আপনি এখানে বসাই দেন। সুতরাং জি ইন্টু ওয়ান মাইনাস এইচ এর জায়গায় আমরা আর লিখতে পারি, আর নিচে একটা আর আছে, আপনি কেটে যদি দেন তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস আর আর ক্যান্সেল, তাহলে ওয়ান থাকে। তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে থাকবে কত, শূন্য। আপনি শূন্যের সাথে যা গুণ করবেন তাই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে দেখেন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা কত হয়, শূন্য হয়। তো এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ রিলেটেড সকল আলোচনা। তো চলুন এখন আমরা মুক্তিবেগ সম্পর্কিত আলোচনাগুলো করি। তার একই সাথে কিন্তু আমরা ভবিষ্যতে এই উচ্চতায় জি এর যে সমীকরণ সেটা প্রতিপাদন করে ফেললাম। দেন হচ্ছে এই যে পৃথিবীর অভ্যন্তরে বা গভীরতায় জি এর সমীকরণ বের করা, এটা আমরা করে ফেললাম। তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান, এটাও বের করে ফেললাম। এখন হচ্ছে লাস্ট মুক্তিবেগ।